প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সাথে আছি জয়শ্রী ভট্টাচার্য, অ্যাসিস্ট্যান্ট টিচার, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ। সবাইকে সার্ক এডুকেশনে অনেক অনেক স্বাগতম। দেখো, আমি আজ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়টি পড়াবো। আজ আমি আলোচনা করব তোমাদের সাথে 11 অধ্যায়। গত যে 2 অধ্যায় আমরা আলোচনা করেছিলাম সেগুলোর ভিডিও আমাদের সার্ক এডুকেশন চ্যানেলে আপলোড করা আছে, তোমরা সবাই দেখে নিবা। এখন দেখো, যদি এখনও না দেখে থাকো তাহলে কিন্তু দেখে নিবা। আমি আশা করি তোমরা সবাই ভিডিওগুলো দেখে ফেলেছো। এখন আমরা আজকে অধ্যায় 11 পড়ব। অধ্যায় 11 হচ্ছে আবহাওয়া ও জলবায়ু। প্রথমে আমি তোমাদের সাথে পাঠটা আলোচনা করব, তারপর আমরা শূন্যস্থান এবং মিলকরণগুলো পড়ব। দেখো, এটা হচ্ছে তোমাদের বইয়ের 73 পৃষ্ঠা। অধ্যায় 11 আবহাওয়া ও জলবায়ু। আমরা কোনো কাপড় পরবো বা কী পরবো তা ওই দিনের আবহাওয়া দেখে ঠিক করি। দেখো, সত্যি কথা, যদি আমরা সকালে উঠে দেখি যে বৃষ্টি হচ্ছে, তাহলে আমরা কি করি? তাহলে আমরা এমন একটা কাপড় পরার চেষ্টা করি যাতে সেটা বৃষ্টিতে ভিজলেও কি হয়ে যায়, তাড়াতাড়ি শুকিয়ে যায়। আবার যদি দেখি প্রচুর পরিমাণে রোদ আছে, তাহলে আমরা একটু হালকা সুতির কাপড় পরার চেষ্টা করি যাতে আমাদের গরম কম লাগে। বেশি যদি রোদ থাকে তাহলে কি হয়, কালো রঙের কাপড়টা আমরা চেষ্টা করি না পরার, কারণ কালো কাপড় পরলে আমরা জানি বেশি গরম লাগে। কিন্তু যদি আমরা আবহাওয়া দেখি যে বৃষ্টি হচ্ছে, তাহলে কি করি আমরা? তাহলে আমরা এমন একটা কাপড় পরার চেষ্টা করি যেটা বৃষ্টিতে ভিজলেও তাড়াতাড়ি শুকিয়ে যায়, যেটা আমরা একটু হালকা ধরনের কাপড় পরার চেষ্টা করি। তো আবার জলবায়ুর ধারণা কাজে লাগিয়ে কখনো কোন ফসল চাষ করব তা ঠিক করতে পারি। তার মানে জলবায়ু দেখে, আবহাওয়া দেখে আমরা কি করতে পারি? আমরা বিভিন্ন কাপড় পরার ক্ষেত্রে আমরা কাপড় নির্বাচন করতে পারি, এবং ফসলের ক্ষেত্রেও আমরা কখন করব, কোন সময় করলে ফসল ভালো হবে সেটাও আমরা নির্ধারণ করতে পারি। কারণ বৃষ্টি হলে ফসল নষ্ট হয়ে যাওয়ার একটা কি থাকে, সম্ভাবনা থাকে। তো আমরা এখন পড়ব যে আবহাওয়া কি, জলবায়ু কি। দুইটা জিনিস কি একই না, এদের মধ্যে কোনো পার্থক্য আছে? আমরা এখন এদের সম্পর্কে পড়ব। তো আবহাওয়া হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। এজন্যই দেশের বিভিন্ন স্থানে আবহাওয়া দিনের বিভিন্ন সময় ভিন্ন হয়। তার মানে বিভিন্ন সময়ে কি হয়, একটা দিনের মধ্যেই সব সময় আবহাওয়া সমান থাকে না। সকালে দেখবা খুব রোদ, তারপরে বিকালের দিকে হঠাৎ দেখবা মেঘলা, অর্থাৎ বৃষ্টি আসতে পারে। তো এই একটা দিনের বিভিন্ন স্থানে আবহাওয়া বিভিন্ন জায়গায় যেমন বিভিন্ন হয়, আবার কি একই স্থানে দেখবা বিভিন্ন ধরনেরও হতে পারে। কোন দিন কোন কাপড় পরবো এবং ছুটির দিন কি করব তা ঠিক করতে আমরা আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার করতে পারি। হ্যাঁ, আবহাওয়া দেখে আমরা ঠিক করতে পারি যে কোন কাপড়টা পরবো এবং ছুটির দিনে আমরা কি করব। যদি বৃষ্টির দিন হয় তাহলে আমরা ঘুরতে যেতে পারবো না। আমরা যদি রোদেলা দিন হয় তাহলে আমরা কি করতে পারবো? আমরা ঘুরতে যেতে পারবো। কিন্তু বৃষ্টির দিনে আমাদের কি করতে হবে? বাসায় থেকেই কিছু একটা করতে হবে, ছুটির দিনে একটা প্ল্যান করতে হবে, কিন্তু আমরা বাইরে যেতে পারবো না। তাই আবহাওয়া দেখেই কিন্তু আমরা এগুলা নির্ধারণ করি। জলবায়ু কি? জলবায়ু হচ্ছে কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারা। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। তাই বছরের কোনো সময়ের আবহাওয়া কেমন হতে পারে তা আমরা পূর্ব অভিজ্ঞতা ও জলবায়ুর ধারণা থেকে অনুমান করতে পারি। যদিও আমাদের অনুমান সবসময় সঠিক নাও হতে পারে, কারণ আবহাওয়া সবসময় পরিবর্তনশীল। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তবে আবহাওয়া ও জলবায়ু এক নয়। এদের মধ্যে সম্পর্ক আছে কিন্তু এরা এক নয়। আবহাওয়া হলো কোনো স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, আর জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা। বাংলাদেশের জলবায়ু অনুযায়ী বর্ষা শুরু হয় জুনের মাঝামাঝি, আষাঢ়ের শুরু, এবং শেষ হয় আগস্ট অর্থাৎ শ্রাবণ ভাদ্র মাসে। বর্ষার বৃষ্টি শুরুর সময় প্রতি বছরই পরিবর্তিত হয়, তবে বর্ষা ঋতু শুরু হওয়ার সম্ভাব্য সময়টি আমরা জানি জলবায়ুর ধারণা থেকে। আমরা জানি যে বর্ষাকাল কখন শুরু হয়, এটা ধারণা আছে আমাদের, এটা হচ্ছে জলবায়ু থেকে। কিন্তু কতদিন পর্যন্ত চলবে এটা কিন্তু অনেকটা বলা যায় না, কারণ দেখা যায় যে জুনের মাঝামাঝি পর্যন্ত কি হয়, যখন বর্ষা শুরু হয় তখন জুনের মাঝামাঝি থেকে কিন্তু কি হয়, বর্ষা শুরু হয়ে যায় এবং শেষ হয় সাধারণত আগস্টের দিকে, শ্রাবণ ভাদ্র মাসে। কিন্তু বছরে বছরে এটা কি হয়, পরিবর্তিত হয়। ঠিক আছে, এখন দেখো বায়ুচাপ ও বায়ুপ্রবাহ কি। বায়ুচাপ হচ্ছে বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করে তাই হচ্ছে বায়ুচাপ। বায়ু তার ওজনের কারণে, আমরা আমাদের ওজনের কারণে যে ভূপৃষ্ঠের উপর চাপ প্রয়োগ করি সেটাই হচ্ছে কি আমাদের চাপ। তো বায়ুর ক্ষেত্রেও কি, বায়ু ভূপৃষ্ঠের উপর তার ওজনের কারণে যে চাপ প্রয়োগ করে সেটা হচ্ছে তার
কি চাপ অর্থাৎ বায়ুচাপ। বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়। বায়ুর একটা চলার একটা গতি আছে, সেটা কি হয়, সেটা প্রবাহিত হয় কিভাবে, উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলে। সূর্যের আলোতে রাখার পর বালির ট্রেটি পানির ট্রের চেয়ে দ্রুত গরম হয়েছে। এখানে একটা পরীক্ষা আছে তোমাদের 75 পৃষ্ঠায়। এই পরীক্ষাটা তোমরা পড়ে দেখবা, যেটা কাজ লেখা আছে। উপরে একটা প্রশ্ন আছে, বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ সৃষ্টির কারণ কি। আর তোমাদের নিচে দেখবা একটা 75 পৃষ্ঠার মধ্যে একটা বালি ও পানি গরম করার একটা প্রক্রিয়া আছে। এটা হচ্ছে বালি এবং পানিকে কি করতে হবে, গরম করতে হবে। তো সূর্যের আলোতে যখন আমরা একটা ট্রেতে বালি এবং একটা ট্রেতে পানি রেখে দিব, তখন দেখব যে বালির ট্রেটি পানির ট্রের চেয়ে দ্রুত গরম হয়েছে। তার মানে যেটাতে বালি ছিল সেটা তাড়াতাড়ি গরম হবে। আবার ছায়ায় বালির ট্রে পানির ট্রে অপেক্ষা দ্রুত ঠান্ডা হয়েছে। আবার ঠান্ডাও হয়ে যাবে কি, বালির ট্রেটা তাড়াতাড়ি। এই পরীক্ষা থেকে আমরা এই সিদ্ধান্ত আসতে পারি যে বালি বা মাটি পানি অপেক্ষা দ্রুত গরম বা ঠান্ডা হয়। তার মানে বালি এবং মাটি পানি থেকে দ্রুত গরমও হতে পারে, আবার দ্রুত ঠান্ডাও হতে পারে। পরীক্ষাটা তোমরা বাসায় করে দেখতে পারো। যখন প্রখর রোদে সূর্যালোকে তোমরা কি করবা, একটা ট্রেতে বালি এবং একটা ট্রেতে পানি রেখে দিবা। দেখবা যে বালিটা আগে আগে গরম হয়ে যায়, পানি একটু আস্তে আস্তে গরম হয়, আর বালিটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, পানি একটু আস্তে আস্তে ঠান্ডা হয়। উচ্চচাপ ও নিম্নচাপ। দিনে স্থলভাগ জলভাগ থেকে উষ্ণ থাকে। উষ্ণ স্থলভাগ তার উপরে থাকা বাতাসের উষ্ণতা বৃদ্ধি করে। এটা তোমাদের এটা বোঝানোর জন্য যে আমরা স্থলভাগ বলতে আসলে মাটিকে বোঝাচ্ছি, বালি যেটা দিয়ে আমরা বানিয়েছি ট্রেতে, আর পানি বলতে বোঝাচ্ছি আমরা জলভাগ। অর্থাৎ স্থলভাগ জলভাগ থেকে উষ্ণ থাকে। তার মানে মাটিটা কি থাকে, দিনের বেলা উষ্ণ থাকে। উষ্ণ স্থলভাগ তার উপরে থাকা বাতাসের উষ্ণতা বৃদ্ধি করে। বায়ু উষ্ণ হলে তা হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে ওই স্থান ফাঁকা হয়ে নিম্নচাপের সৃষ্টি হয়। বায়ু যখন কি হয়, উষ্ণ হয়, তখন হালকা হয়ে উপরে উঠে যায়। মানে গরম যখন হয় তখন হালকা হয়ে কি হয়ে যায়, উপরে উঠে যায়, ফলে ওই স্থান ফাঁকা হয়ে নিম্নচাপের সৃষ্টি হয়। অপরদিকে সমুদ্রের উপরের বায়ু স্থলভাগ থেকে ঠান্ডা হওয়ার কারণে তা ভারী হয়ে নিচে নেমে আসে। এর ফলে সমুদ্রের উপরে বায়ুর চাপ বেড়ে যায়। নিম্নচাপ অঞ্চলের গরম বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়। এর ফলে সৃষ্ট ফাঁকা স্থান পূরণের জন্য উচ্চচাপ অঞ্চলের শীতল বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তার মানে উচ্চচাপ থেকে আমরা আগেই পড়েছি যে বায়ুর চাপ কি হয়, উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়। এক্ষেত্রে কি হয়, ফাঁকা স্থান পূরণের জন্য উচ্চচাপ অঞ্চল থেকে শীতল বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। রাতে স্থলভাগ সমুদ্রের তুলনায় ঠান্ডা থাকে, তাই তখন স্থলভাগে বায়ুর উচ্চচাপ ও সমুদ্রে নিম্নচাপের সৃষ্টি হয়। স্থলভাগে কি হয়, বায়ুর উচ্চচাপ এবং সমুদ্রে নিম্নচাপের সৃষ্টি হয়। বাংলাদেশে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। বর্ষাকালে অর্থাৎ জুন থেকে আগস্ট মাসে বাংলাদেশের স্থলভাগ বঙ্গোপসাগরের চেয়ে উষ্ণ থাকে। শীতকালে অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের স্থলভাগ বঙ্গোপসাগর থেকে শীতল থাকে। স্থলভাগ ও জলভাগের তাপমাত্রায় এই বিপরীত অবস্থায় বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ সৃষ্টি করে। এটা হচ্ছে তোমাদের এটার উত্তর, উচ্চচাপ ও নিম্নচাপ কীভাবে সৃষ্টি হয়। এটা ভালো করে পড়লে তোমরা এখান থেকে লিখতে পারবা। ফলে মৌসুমী বায়ু প্রবাহ সৃষ্টি হয়। এখন আমরা পড়ব আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো কী কী। আমরা আবহাওয়া বিভিন্ন উপাদান যেমন তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘ, বৃষ্টিপাত ও বায়ুচাপ সম্পর্কে জেনেছি। আবহাওয়ার এই উপাদানগুলো হলো জলবায়ুরও উপাদান। আর্দ্রতা হলো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ যত কম, আর্দ্রতাও তত কম। বর্ষাকালে মাসিক গড় আর্দ্রতার পরিমাণ ও মাসিক গড় বৃষ্টিপাত অন্যান্য মাসের তুলনায় বেশি হয়। আমরা জানি বর্ষাকালে বৃষ্টিপাত কি হয়, বেশি হয়। বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে। এই জলীয় বাষ্প ঠান্ডা হয়ে বৃষ্টিপাত ঘটায়। আমরা জানি জলীয় বাষ্প ঠান্ডা হয়ে যখন বায়ুমণ্ডলে পৌঁছায় তখনই সেটা কি হয়, বৃষ্টি হিসেবে কি হয়, ভূপৃষ্ঠে আবার নেমে আসে। উত্তর পূর্ব মৌসুমী বায়ু শীতকালে উত্তর দিক থেকে শুষ্ক শীতল বায়ু বয়ে আনে। এখন দেখো বিরূপ আবহাওয়া। বিরূপ আবহাওয়া বলতে আমরা কি বুঝি, খারাপ আবহাওয়া আমরা যেটা বুঝি। আবহাওয়া প্রতিটি উপাদান প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। আবহাওয়ার কোনো উপাদান যখন অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয় তখন আমরা বিরূপ আবহাওয়া দেখতে পাই। বিরূপ আবহাওয়ার কারণে আমরা বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হই। যেমন মানুষের জীবন ও সম্পদের ক্ষতি হয়, কখনো কখনো মানুষ মারা যায়। তাপদাহ ও শৈত্যপ্রবাহ, এটা হচ্ছে এক ধরনের বিরূপ আবহাওয়া। অতি গরম আবহাওয়া দীর্ঘস্থায়ী অবস্থা হলো তাপদাহ।
তাপদাহ মানে হচ্ছে কি, তাপ মানে হচ্ছে গরম উষ্ণতা এবং দাহ মানে হচ্ছে পোড়া। তার মানে যখন অতিরিক্ত বেশি গরম থাকে তখন সেটাকে আমরা তাপদাহ বলি। আমরা প্রতি বছরই তাপদাহ অনুভব করি, তবে অস্বাভাবিক অসহনীয় তাপদাহ শত বছরে একবার দেখতে পাওয়া যায়। অস্বাভাবিক এবং অসহনীয় যে দেখা যায় যে খুব বেশি গরম, এটা 100 বছরে একবার দেখা যায়। অস্বাভাবিক তাপদাহের ফলে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। আবার এই তাপদাহের কারণে কখনো কখনো মানুষ সহ হাজার হাজার জীবের মৃত্যু হয়। বেশি গরমেও কিন্তু মানুষ মারা যায়। তো আমরা যে যখন গরম পড়ে তখন আমরা দেখি যে খুব বেশি গরম লাগছে, ওইটা কিন্তু আসলে কি না, ওইটাও কিন্তু তাপদাহ, কিন্তু অস্বাভাবিক তাপদাহ বা অসহনীয় তাপদাহ না। ওইটা আমরা সহ্য করতে পারি, গরম লাগে ঠিক আছে, আমরা একটু চেষ্টা করি একটু ঠান্ডা হওয়ার, বাতাস খাওয়ার। তো এই ক্ষেত্রে কি হয়, আমাদের এটা আমরা সহনীয় পর্যায়ে রয়ে যায়। তো যখন দেখা যায় যে অসহনীয় পর্যায়ে চলে যায় তখন সেটা আসলে 100 বছর পর পর এই ধরনের ঘটনা ঘটে, যে অত্যধিক গরম থাকে, তাপদাহ যেটা সেটা অসহনীয় পর্যায়ে চলে যায়, আমরা সহ্য করতে পারি না। তখন এক্ষেত্রে অনেক জীবজন্তু এবং প্রাণী কি হয়, মানুষও এক্ষেত্রে মারা যায়। উত্তরে শুষ্ক ও শীতল বায়ু আমাদের দেশের উপর দিয়ে প্রবাহের ফলে শীতকালে তাপমাত্রা কখনো কখনো অস্বাভাবিকভাবে কমে যায়। এই অবস্থা হলো শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহ আমরা বুঝি যে শীতকালে কি হয়, যখন তাপমাত্রা অস্বাভাবিক কমে যায় অর্থাৎ বেশি ঠান্ডা পড়ে তখন এটাকে আমরা শৈত্যপ্রবাহ বলি। তবে উদ্ভিদ ও প্রাণীর জন্য অসহনীয় শৈত্যপ্রবাহ বাংলাদেশে খুব কমই দেখা যায়। বন্যা ও খরা। বর্ষাকালে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের 1/5 পানিতে তলিয়ে যায়। তবে ভয়াবহ বন্যার সময় বাংলাদেশের 2/3 পানির নিচে তলিয়ে যায়। বাংলাদেশের জলবায়ু ও ভূপ্রকৃতির কারণে এমনটি হয়ে থাকে। অনেক লম্বা সময়ে শুষ্ক আবহাওয়া থাকলে খরা দেখা যায়। যদি বেশি সময় থাকে শুষ্ক আবহাওয়া, সেক্ষেত্রে খরা দেখা দেয়। খরা হচ্ছে কি, খরা হচ্ছে যে মাটি কি হয়ে যায়, ফেটে যায়, এটা হচ্ছে খরা। অস্বাভাবিক কম বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রাই হলো খরার কারণ। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে খরা সৃষ্টি হয়। দেখো তোমাদের বইয়ে কিন্তু ছবি দেওয়া আছে। তারপর হচ্ছে কালবৈশাখী। কালবৈশাখী আমরা সবাই চিনি, গ্রীষ্মকালে আমাদের দেশে যে বজ্রঝড় হয় তাই কালবৈশাখী নামে পরিচিত। স্থলভাগ অত্যন্ত গরম হওয়ার ফলে কালবৈশাখীর সৃষ্টি হয়। সাধারণত বিকেলবেলায় কালবৈশাখী ঝড় বেশি হয়। এ ঝড় সর্বোচ্চ 20 কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে, অর্থাৎ 20 কিলোমিটার পর্যন্ত কালবৈশাখী ঝড় কি হতে পারে, বিস্তৃত হতে পারে। সঞ্চরণশীল ধূসর মেঘ সোজা উপরে উঠে গিয়ে জমা হয়। পরবর্তীতে এই মেঘ ঘনীভূত হয়ে ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টি, বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি ইত্যাদি সৃষ্টি করে। এটাই কালবৈশাখী। টর্নেডো। টর্নেডো হলো সরু ফানেল আকৃতির ঘূর্ণায়মান শক্তিশালী বায়ু প্রবাহ। টর্নেডো হচ্ছে ফানেল আকৃতি। ফানেল বলতে কি বোঝায়, যেটা দিয়ে আমরা সাধারণত পিপা বলতে যেটা বুঝো, যেটা দিয়ে আমরা কি করি, আমরা যখন কোনো বড় 5 লিটারের গ্যালন থেকে মনে করো আমরা একটা ছোট বোতলে আমরা তেল ঢালবো, সেক্ষেত্রে আমরা তেল অথবা পানি, সেক্ষেত্রে আমরা তরল পদার্থ ঢালার জন্য এক ধরনের পিপা ব্যবহার করি না, যেটা আমরা ওই যে মুখে বসিয়ে তারপর বড়টা থেকে ঢালি, যাতে কি হয়, যাতে ওটা বাইরে পড়ে না যায়, ওইটা বোতলের মধ্যেই কি হয় পরে, ওই জন্য আমরা একটা পিপা ব্যবহার করি, যেটা ওইটা হলো ফানেল। এই ধরনের জিনিসকে আমরা কি বলি, ফানেল বলি। তো ঘূর্ণিঝড় যেটা টর্নেডো, যেটা টর্নেডোর দেখবা এটা ফানেলের মতো কি হয়, সমুদ্র থেকে সৃষ্টি হয়। এটা হচ্ছে ফানেল আকৃতির ঘূর্ণায়মান শক্তিশালী বায়ুপ্রবাহ। এই বায়ুপ্রবাহ আকাশের বজ্র মেঘের স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত হয়। টর্নেডো আকারে সাধারণত 1 কিলোমিটার কম হয়। টর্নেডোর ফলে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে, যেমন ঘরবাড়ির ছাদ উড়িয়ে নিয়ে যেতে পারে, দেয়াল ভেঙে যেতে পারে এবং ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। শক্তিশালী টর্নেডো বড় বড় স্থাপনা ভেঙে ফেলতে পারে, তার মানে বড় বড় বিল্ডিংও টর্নেডোর কারণে ভেঙে যেতে পারে। ঘূর্ণিঝড় বা সাইক্লোন। ঘূর্ণিঝড় হলো নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণায়মান সামুদ্রিক বজ্রঝড়। এটি 500 থেকে 800 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয়। জিনিসগুলো সবগুলো লাইন কিন্তু খুব বেশি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই কত থেকে কত কিলোমিটার পর্যন্ত টর্নেডো বিস্তৃত হয়, ঘূর্ণিঝড় বিস্তৃত হয়, সবগুলা কিন্তু তোমাদের এগুলা আলাদা আলাদাভাবে মনে রাখতে হবে। এগুলা থেকে তোমাদের ছোট প্রশ্ন, শূন্যস্থান, সত্যমিত, তারপরে কি মিলকরণ, এগুলা কিন্তু আসবে। অত্যধিক গরমের ফলে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের পানি ব্যাপক হারে বাষ্পে পরিণত হয়। এর ফলে ওই সকল স্থানে সৃষ্ট নিম্নচাপ থেকেই তৈরি হয় ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের সময় দমকা হাওয়া বইতে থাকে ও মুষলধারে বৃষ্টি হতে থাকে। কখনো কখনো ঘূর্ণিঝড়ের ফলে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে লোকালয় প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হয়। প্লাবিত হয়ে মানে লোকালয় কি হয়, পানিতে ভেসে যায়। প্লাবিত হওয়া মানে হচ্ছে
পরিবাহিত, পানি কি হওয়া, প্রবাহিত হওয়া, এটা হচ্ছে প্লাবিত হওয়া। মাঝে মাঝে জলোচ্ছ্বাসের ফলে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে তীব্র জোয়ারের সৃষ্টি হয় এবং সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলো মানে হচ্ছে সমুদ্রের পাশে যে অঞ্চলগুলা, এগুলাতে দেখা যায় যে কি হয়, ঘর বাড়ি সবগুলা কি হয়ে যায়, পানির নিচে চলে যায়, পানি ভাসিয়ে নিয়ে যায়। এটা হচ্ছে জলোচ্ছ্বাস। আশা করি তোমরা অধ্যায়টা সম্পূর্ণ বুঝতে পেরেছ। এখন আসো আমরা কিছু শূন্যস্থান পূরণ এবং মিলকরণ আলোচনা করি। দেখো, প্রথম শূন্যস্থানটা হচ্ছে কোনো স্থানের দেশ পরিবর্তনের নির্দিষ্ট ধারাই জলবায়ু। জলবায়ুর সংজ্ঞাটা আমরা পড়েছি একটু আগে অধ্যায়ে, যে কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই হচ্ছে জলবায়ু। কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই হচ্ছে জলবায়ু। তো আমরা এটার উত্তরটা হবে আবহাওয়া, আমরা লিখব আবহাওয়া। তারপরে দেখো, বাংলাদেশে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম দেশ বায়ু প্রবাহিত হয়। একটু আগে আমরা এটা অধ্যায়ে পড়েছি, তোমরা একটু মনে করে দেখো তো কি হতে পারে উত্তরটা। বাংলাদেশে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম কি ধরনের বায়ু প্রবাহিত হয়? মৌসুমী বায়ু প্রবাহিত হয়। উত্তরটা হবে মৌসুমী, মৌসুমী বায়ু প্রবাহিত হয়। 3 নম্বর হচ্ছে আবহাওয়া সবসময় দেশ। এই লাইনটাও আমরা পড়েছি একটু আগে। আবহাওয়া সবসময় কি হয়? পরিবর্তন হয়। তার মানে আমরা লিখতে পারি আবহাওয়া সবসময় পরিবর্তনশীল। আবহাওয়া সবসময় পরিবর্তনশীল। আর্দ্রতা হলো বাতাসে দেশ পরিমাণ। আর্দ্রতা হলো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। পাঁচ নাম্বার দেখো, বর্ষাকালে বাংলাদেশের দেশ পানিতে তলিয়ে যায়। এটাও আমরা একটু আগে পড়লাম যে বর্ষাকালে কি হয়, বাংলাদেশের প্রায় 1/5 কি হয়, পানিতে তলিয়ে যায়। তাহলে আমরা উত্তরটা হবে 1/5। এখন দেখো আমরা মিলকরণ পড়ি। মিলকরণ হচ্ছে এখানে আমি 5টা মিলকরণ লিখেছি। এরকম অনেকগুলা মিলকরণ তোমাদের কি বই থেকে তোমাদের আসতে পারে পরীক্ষায় যে কোনো 5টা থাকবে, কিন্তু কোন লাইন থেকে আসবে এটা কিন্তু নির্দিষ্ট না। যে কোনো ধরনের লাইন থেকে তোমাদের শূন্যস্থান আসতে পারে, মিলকরণ আসতে পারে। এখন আমরা মিলকরণে যেগুলো পড়ছি সেগুলা থেকেও শূন্যস্থান আসতে পারে। আবার এই যে শূন্যস্থানে যেগুলো পড়লাম যে লাইনগুলো, ওইখান থেকেও তোমাদের মিলকরণ কিন্তু আসতে পারে। তার মানে প্রতিটা লাইন গুরুত্ব সহকারে পড়তে হবে। দেখো, 1 নম্বর হচ্ছে বাংলাদেশে শীতকালে, আমি উত্তরটা লিখে ফেলেছি এখানে। বাংলাদেশের শীতকালে কি হয়? উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। এটা ছিল এটার কি বাম পাশ এবং এটা হচ্ছে ডান পাশ। বাংলাদেশে শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। 2 নম্বর হচ্ছে উষ্ণ স্থলভাগ তার উপরে থাকা কি করে? বাতাসের উষ্ণতা বৃদ্ধি করে। উষ্ণ স্থলভাগ কি করে? তার উপরে থাকা যে বাতাস আছে সেটার কি করে? সেটার উষ্ণতাও বৃদ্ধি করে দেয়, বাতাসের উষ্ণতা বৃদ্ধি করে। 3 নম্বর হচ্ছে নিম্নচাপ অঞ্চলে গরম বায়ু কি হয়? আমরা একটু আগে পড়েছি যে নিম্নচাপ অঞ্চলের যে গরম বায়ু সেটা ভারী হয়ে উপরের দিকে উঠে যায়। তো গরম বায়ু কি হয়? ভারী হয়ে উপরে উঠে যায়। তারপরে 4 নম্বর হচ্ছে কখনো কখনো ঘূর্ণিঝড়ের কারণে কি হয়? জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। আমরা একটু আগে পড়েছি যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে কি হয়? ঘূর্ণিঝড়ের কারণে সেগুলা প্লাবিত হয়, সেগুলা ভাসিয়ে নিয়ে যায়, যেটাকে আমরা জলোচ্ছ্বাস বলি। জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। তারপরে 5 নম্বর হচ্ছে টর্নেডোর ফলে। টর্নেডোর ফলে কি হয়? ঘরের ছাদ উড়ে যেতে পারে। তার মানে টর্নেডোর ফলে আর কি কি হতে পারে? ঘরের ছাদ উড়ে যেতে পারে, বড় বড় স্থাপনাগুলো ভেঙে যেতে পারে, এটাও আমরা পড়েছি। তার মানে এখানে কিন্তু অন্যটাও থাকতে পারে। তাই তোমরা প্রতিটা লাইন অধ্যায় থেকে গুরুত্ব সহকারে পড়বা, যাতে যে কোনো লাইন থেকে যদি শূন্যস্থান আসে তোমরা পারো, তারপরে মিলকরণ আসে তোমরা পারো, এবং ছোট প্রশ্ন বড় প্রশ্ন যাই আসুক না কেন, পার্টটা যদি তোমরা ভালো করে পড়ো তাহলে তোমরা সবগুলো প্রশ্নের আনসার করতে পারবা। আমরা আগামী দিন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সবাইকে অনেক ধন্যবাদ।